2016 সালে মুক্তি পেয়েছিল ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। আর এই সিনেমাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। মানে এতগুলো চরিত্রকে এখানে এত সুন্দরভাবে কাস্ট করেছে যে এটাকে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার না বলে অ্যাভেঞ্জার সিভিল ওয়ারও বলা যেত। এনিওয়েজ, আশা করি আপনি আগের সিনেমাগুলো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়েছি, আপনি সেখান থেকে পর ভিডিওগুলো দেখতে পারেন। সো হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে সালটা ছিল তখন 1991, স্থানটা ছিল সাইবেরিয়া। সেখানে একটি গোপন হাইড্রার বেস রয়েছে যেখানে উইন্টার সোলজার প্রোগ্রাম নিয়ে কাজ চলছিল। আমরা একটা লাল রঙের নোটবুক দেখতে পাই, তবে সেটা যেমন তেমন কিন্তু কোনো নোটবুক নয়। তার মধ্যে কিছু কোড ওয়ার্ড লেখা রয়েছে যেটির মাধ্যমে যে কোনো উইন্টার সোলজারকে অ্যাক্টিভেট করা যায়, অর্থাৎ আপনি তাকে দিয়ে যে কাজটা করাবেন সে সেই কাজটাই করবে। যেমনটা আমরা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে দেখেছিলাম যে বাকি বার্নস অর্থাৎ স্টিভ রজারের ছোটবেলার বন্ধু, যে সে কিন্তু একজন উইন্টার সোলজার ছিল এবং তাকে সেই কোডগুলোর মাধ্যমে মগজ ধোলাই করিয়ে তাকে একটি মিশনে পাঠানো হয়। বিস্তারিত আমরা পরে জানতে পারবো। এখন হচ্ছে বর্তমান সময়। আমাদের সম্পূর্ণ অ্যাভেঞ্জার্স টিম বর্তমানে ল্যাগোসে রয়েছে, অর্থাৎ নাইজেরিয়া। আমরা সেখানে ওয়ান্ডাকেও দেখতে পাই যে বর্তমানে অ্যাভেঞ্জারদের সাথেই কাজ করছে। সো আমাদের অ্যাভেঞ্জার্সরা সেখানে গিয়েছে রামলোকে ধরতে, অর্থাৎ ব্রক রামলো, যে একটা ভিলেন চরিত্র। আমরা সেখানে ফ্যালকনের সেই ফেভারিট ড্রোনটি যেটির নাম ছিল রেড উইং সেটাকেও দেখতে পাই। সো আমাদের অ্যাভেঞ্জার্সরা ফাইনালি রামলো এবং তার লোকেদের ট্র্যাক করে নিয়েছে। আসলে তারা এক ধরনের বায়ো ওয়েপন চুরি করতে গিয়েছে, আর স্বাভাবিকভাবেই অ্যাভেঞ্জার্সরা সেখানে এসে তাদের বাধা দেয়, আর সেখানে একটি চোখ ধাঁধানো অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখি। অন্যদিকে ব্রক রামলো, যার আর একটা নাম হচ্ছে ক্রসবোনস, সে এক অদ্ভুত এক্সোস্যুট পরে সবাইকে পেটাতে থাকে। একটা বাজারের মধ্যে ক্যাপ্টেন এবং ক্রসবোনস তারা দুজনে ফাইট করছে। যদিও অবশেষে ক্যাপ্টেন আমেরিকায় সেই ফাইটে জিতে যায়, তবে মরার আগে রামলো তার গায়ে লাগানো একটি বোম ব্লাস্ট করতে যায়, মানে সুসাইড বম্বিং। তবে আমাদের ওয়ান্ডা তার টেলিকিনেসিস পাওয়ারের মাধ্যমে সেই ব্লাস্টটিকে সেখানে রুখে দেয় এবং সেটিকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং এ ঠেলে দেয়। তবে এক ভয়ানক কাণ্ড হয় সেখানে, মানে সেই বাজারের লোকদের বাঁচাতে গিয়ে সেই বিল্ডিং এ অবস্থিত বহু মানুষ সেখানে মারা যায়। আর ব্যাস, গল্পটা এখান থেকেই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা টনি স্টার্ককে দেখতে পাই, যে কিছু স্টুডেন্টদের সামনে কিছু বক্তৃতা দিচ্ছিল। আসলে টনি তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থাও করে দিয়েছে। তবে সেই স্থানে টনির সাথে একজন মহিলার সাক্ষাৎ করতে আসে, যে টনিকে একজন হত্যাকারী মনে করে। কেন? আগের গল্পই তো মনে আছে সোকোভিয়াতে কি হয়েছিল। সেই দুর্ঘটনায় সেই মহিলাটির ছেলে মারা যায়। সে টনি স্টার্ককেই তার ছেলের মৃত্যুর জন্য দোষারোপ করতে থাকে এবং তাকে প্রশ্ন করতে থাকে যে তার মৃত্যুর বদলা কে নেবে। অন্যদিকে ল্যাগোসে যে দুর্ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ যে বোমব্লাস্টটা ঘটলো, সেখানে বেশ কিছু ওয়াকান্ডিয়ান মানুষও মারা গিয়েছে, যার কারণে ওয়াকান্ডার যে রাজা অর্থাৎ টিচাকা সেও কিছু বক্তৃতা দেয়। ওয়ান্ডা নিজেকে দোষী মনে করতে থাকে, কিন্তু আমরা জানি তো তার দোষ নেই, সে ইচ্ছে করে এটা করতে চায়নি। এবং স্টিভ সেও সেটা মনেই করে। তবে এই গোটা দুনিয়া ওয়ান্ডাকে কিন্তু একজন হত্যাকারী মনে করছে। তারপর আমরা জেনারেল থেডিয়াস রসকে দেখতে পাই, যদিও সে এখন জেনারেল নেই মনে হয়। সে বর্তমানে ইউএস সেক্রেটারি অফ স্টেট এবং সে আমাদের প্রত্যেকটা অ্যাভেঞ্জার্সকে একত্রিত করেছে তাদের একটি খবর দেওয়ার জন্য। প্রথমেই সে বুঝিয়ে দেয় যে অ্যাভেঞ্জার্সের কারণে কত কি ক্ষতি হয়েছে মানুষদের। এই যেমন নিউ ইয়র্ক সিটি, যেটা আমরা অ্যাভেঞ্জার্সে দেখেছিলাম, তারপর ওয়াশিংটন ডিসি, যেটা উইন্টার সোলজারে দেখেছিলাম, তারপর সোকোভিয়া অর্থাৎ অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে যেটা দেখলাম, এবং নাইজেরিয়ার লাগোস অর্থাৎ এই সিনেমাতে যেটা দেখলাম, যে অ্যাভেঞ্জার্সের এসব ছোটখাটো মিশনগুলির জন্য মানুষদের কত বড় ক্ষতি হয়েছে। তবে এগুলো দেখানোর মানেটা কি? এগুলোর মানে এটাই যে অ্যাভেঞ্জার্সরা এতদিন মানুষদের প্রয়োজনে চলে আসতো, নিজেদের ইচ্ছা মতন কাজ করতো, তাদের এই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হবে। একটি আইন পাশ করানো হয়েছে যেটির নাম হচ্ছে সোকোভিয়া অ্যাকর্ড, যেখানে বিশ্বের প্রায় 110টার উপরে দেশ সই করেছে, মানে তারা রাজি। কি সেই আইন? এই আইন অনুযায়ী অ্যাভেঞ্জার্সরা আর কোনো ব্যক্তিগত সংগঠন থাকবে না, সে এখন জাতিসংঘের অধীনে চলে যাবে। অর্থাৎ ইউনাইটেড নেশন যখনই চাইবে তখনই অ্যাভেঞ্জার্সরা কাজ করতে বেরোতে পারবে। তাদের ব্যক্তিগত ইচ্ছে সে বলে আর কিছু থাকবে না। আর যেটা নিয়ে অবশ্যই স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা সে প্রতিবাদ করে ওঠে, কারণ অবশ্যই জাতিসংঘ মানেই পলিটিক্যাল এজেন্ডা থাকবে, তাদের একজনের অধীনে কাজ করতে হবে, যে কাজটা তারা এতদিন করেনি। তারপর তারা আলোচনা করছে যে কে কে এই আইনটাকে মানবে বা মানবে না। তবে টনি স্টার্ক সেখানে বুঝিয়ে দেয় যে সে সেই আইনটিকে মানবে। সে বুঝিয়ে দেয় যে চার্লস স্পেন্সার নামক একটি ছেলে, অর্থাৎ সোকোভিয়াতে যে ছেলেটি মারা গিয়েছিল, তার জন্য দায়ীকে। অবশ্যই তার মা টনিকেই দায়ী করেছে, কিন্তু সত্যি কি টনির দোষ? জাতিসংঘের একটা রেজলিউশন বলে কথা, তারা তো অমান্য করতে পারে না। টনি, কর্নেল রোডস, অন্যদিকে নাতাশা, তারপর হচ্ছে ভিশন, তারা এই আইনটিকে মানছে। তবে স্টিভ সে মানছে না। শুধু স্টিভ একা নয়, তার সাথে রয়েছে স্যাম উইলসন, তারপর ওয়ান্ডা, তারাও এই আইনটিকে মানছে না। আর এইটা নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ ঘটবে একটু পরেই। তবে সেই মুহূর্তে স্টিভের কাছে একটা মেসেজ আসে। সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড অর্থাৎ পেগি কার্টার সে মারা গিয়েছে। সিনটা খুবই ইমোশনাল ছিল। বিশেষ করে আপনারা যদি ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝবেন।
স্টিভ পেগির সেই ফিউনারালে অ্যাটেন্ড করে, সেখানে আমরা শ্যারন কার্টারকেও দেখতে পাই। অন্যদিকে ক্লিভল্যান্ড নামক একটি স্থানে আমরা আরেকটা নতুন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে হেলমুট জিমো। সে একটা মানুষের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, আর সেই মানুষটাই হচ্ছে বাকি বার্নসের পুরনো হ্যান্ডলার। গল্পের শুরুতেই আমরা যেটা দেখেছিলাম। সো জিমো সেই মানুষটিকে পিটিয়ে পুটিয়ে তার থেকে সেই লাল বইটা নিয়ে নেয়। মনে আছে তো, বইটার মধ্যে কিছু কোড লেখা ছিল, যেটির মাধ্যমে কিন্তু উইন্টার সোলজারদের কন্ট্রোল করা যায়। জিমো সেই মানুষটার থেকে জানতে যায় যে 1991 সালে 16ই ডিসেম্বর কি ঘটেছিল, তবে সেই মানুষটা কিন্তু কিছুই বলে না, তাই জিমো তাকে সিম্পলি হত্যা করে ফেলে। অন্যদিকে বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের একটি বড় কনফারেন্স হচ্ছে, যেখানে সেই সোকোভিয়া অ্যাকর্ডটিকে সাইন করা হবে। সেখানে আমরা প্রথমবারের মতন ওয়াকান্ডার রাজপুত্র অর্থাৎ টিচালাকে দেখতে পাই। সেখানে ছিল ওয়াকান্ডার রাজা অর্থাৎ টিচাকা, যে সেখানে কিছু বক্তৃতা দিচ্ছিল। তবে সেই মুহূর্তে টিচালা লক্ষ্য করে যে বিল্ডিং এর বাইরে একটা অজানা গাড়ি অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। তার সন্দেহ হয়, আর সেই মুহূর্তে সেখানে একটা বোম ব্লাস্ট ঘটে, আর দুর্ভাগ্যবশত ওয়াকান্ডার রাজা অর্থাৎ টিচাকা সেখানেই মারা যায়। নিউজ চ্যানেলে একটি সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে, যেখান থেকে বোঝা যায় যে সম্ভবত এই বোম ব্লাস্টটা ঘটিয়েছে সার্জেন্ট বাকি বার্ন অর্থাৎ স্টিভের সেই ছোটবেলার বন্ধু। অন্যদিকে টিচালা সে মনের দুঃখে বসে রয়েছে, কারণ সদ্য সে তার পিতাকে হারিয়েছে। মনের মধ্যে রয়েছে তার বদলার আগুন। নাতাশা তাকে জানায় যে টাস্ক ফোর্স খুব শীঘ্রই তার পিতার হত্যাকারীকে খুঁজে বার করবে। তবে টিচালা তাদের জন্য অপেক্ষা করে না, সে নিজেই সেই হত্যাকারীকে খুঁজে তাকে হত্যা করবে। অন্যদিকে স্টিভ রজার্স সে স্টিল মনে করে যে তার বন্ধু এই কাজটা করতেই পারে না, তাকে হয়তো ফাঁসানো হচ্ছে। তবে স্টিভ একা না, তাকে স্যাম এবং শ্যারন কার্টার সেও সাহায্য করছে। শ্যারন স্টিভকে বাকির লোকেশনটা দিয়ে দেয়, অর্থাৎ সে কোথায় আছে এবং খুব শীঘ্রই টাস্ক ফোর্স পাঠানো হবে তাকে হত্যা করার জন্য। অবশ্যই সে এখন একটা মোস্ট ওয়ান্টেড বলে কথা। অন্যদিকে আমরা বাকিকে দেখতে পাই, যে বর্তমানে বুচারেস্টে রয়েছে, অর্থাৎ যেটা রোমানিয়াতে অবস্থিত, এবং বেচারা হয়তো জানেও না যে তাকে মারার জন্য লোক পাঠানো হয়েছে। যদিও স্টিভ সেখানে আগে চলে আসে, সে বাকির সাথে কথা বলে। আমরা বুঝতে পারি যে বাকির এখনো আগের তেমন একটা কিছু কথা মনে নেই। স্টিভ এসেছে বাকিকে বাঁচানোর জন্য, তবে সেই মুহূর্তে টাস্ক ফোর্স সেখানে চলে এসেছে, আর ব্যাস বাকি এবং স্টিভ মিলে সেই টাস্ক ফোর্সের সাথে লড়াই করা শুরু করেছে। স্টিভ বাকিকে সাহায্য করে যাতে বাকি সেখান থেকে পালাতে পারে, তবে বিপদ সেখানে কমেনি। ব্ল্যাক প্যান্থার সেখানে চলে এসেছে বাকিকে হত্যা করার জন্য, অর্থাৎ টিচালা সে তার পিতার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে। আর সেখানে একটি চমৎকার চেসিং সিন আমরা দেখতে পাই। আর বেশ কিছুক্ষণ এই ইঁদুর বিড়াল খেলার পর ফাইনালি পুলিশেরা তাদের তিনজনকেই সেখানে ধরে ফেলে। অন্যদিকে আমরা ভিশন এবং ওয়ান্ডাকে দেখতে পাই। আমরা স্পষ্ট বুঝতে পারি যে ভিশন ধীরে ধীরে ওয়ান্ডাকে ভালোবেসে ফেলছে, এবং তার এক ভয়ানক পরিণতি আমরা ওয়ান্ডা ভিশন সিরিজে দেখেছিলাম। আর আপনি যদি ওটা না দেখে থাকেন তো উপরে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন, বা ভিডিওর পরেও দেখতে পারেন। সো ওয়ান্ডা সেখানে বুঝতে পারে যে ভিশন তাকে সেখান থেকে বাইরে বেরোতে দিচ্ছে না, কারণ সে মনে করে যে ওয়ান্ডা বাইরে বেরোলেই বিপদ। অবশ্যই বহু মানুষের ক্ষোভ রয়েছে তার উপরে, আর তাকে বাঁচানোর জন্য ভিশন এই কাজটা করছে। অন্যদিকে ক্যাপ্টেন, টিচালা, স্যাম, বাকি তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে বার্লিনে আনা হয়েছে। টনির সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, এবং টনি চেষ্টা করেছে যে তাদের তেমন যাতে কোনো শাস্তি না হয়। অবশ্যই বহু আইন ভেঙেছে তারা। টনি তারপর স্টিভকে আবার কনভিন্স করে সেই সোকোভিয়া অ্যাকর্ডে সই করার জন্য, যে সে যদি সই করে নেয় তাহলে আর এই ঝামেলাটাই মিটে যায়। তবে স্টিভ যখন ফাইনালি জানতে পারে যে টনি এতদিন ওয়ান্ডাকে ঘরবন্দি করে রেখেছিল, টনি তাকে বুঝায় যে জেলবন্দি থাকার থেকে ঘরবন্দি থাকা অনেক ভালো। তবে স্টিভ এবং আমরা প্রত্যেকেই জানি যে ওয়ান্ডার কিন্তু সত্যি কোনো দোষ ছিল না। স্টিভ প্রচণ্ড রেগে যায় টনির উপরে এবং আর সই করে না সেখানে। অন্যদিকে বাকি তাকে সেখানে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, এবং তার জন্য একটা সাইকিয়াট্রিস্ট আনা হয়েছে, যে বাকিকে নানান ধরনের প্রশ্ন করা শুরু করে। তবে সেই ডাক্তারটা আর কেউ নয়, সেটা হচ্ছে হেলমুট জিমো, যে ছদ্মবেশে সেখানে সেই ডাক্তার সেজে এসেছে। আর তার হাতে রয়েছে সেই লাল বইটা, যেটির মাধ্যমে উইন্টার সোলজারদের অ্যাক্টিভেট করা যায়। আর যেটা করার জন্যই তো সে এখানে এসেছে। একটা বড় প্ল্যান খাটিয়েছে সে। প্রথমে সে একটি বৃহৎ পাওয়ার গ্রিডে একটি ইএমপি ব্লাস্ট ঘটায়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস, যার ফলে সেখানে বিদ্যুৎ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, এবং জিমো সেই বইটা থেকে প্রত্যেকটা কোড বাকিকে শোনাতে থাকে। আর অবশ্যই ধীরে ধীরে বাকি সেই কোডগুলো শোনার পর জিমোর বসে চলে আসে। জিমো তার থেকে জানতে চাইছে যে 1991 সালে 16ই ডিসেম্বর কি ঘটেছিল। সো তারপর বাকি সেখানে ভাঙচুর করতে করতে বাইরে বেরোতে থাকে। মোটামুটি স্যাম, তারপর নাতাশা, টনি সবাইকে পেটায়, এবং অবশেষে হেলিকপ্টারে সেখান থেকে পালাতেই যাচ্ছিল। তবে স্টিভের সেই লেজেন্ডারি সিনটা দেখতে পাই, অর্থাৎ এক হাতে সেই হেলিকপ্টারটি, এক হাতে বিল্ডিংটা ধরেছিল সে। যদিও অবশেষে সেই হেলিকপ্টারটা ক্র্যাশ হয় সেখানে, এবং স্টিভ আর বাকি তারা দুজনেই পার্শ্ববর্তী একটি নদীতে গিয়ে পড়ে। আর আগের বারের মতনই জলের পড়ার পর বাকির হুঁশ আবার চলে আসে। তারা বাকিকে নিয়ে একটি কারখানায় গিয়েছে, সেখানে বাকিকে আটকে রেখেছে, এবং স্টিভ তাকে জিজ্ঞেস করে যে জিমো কি জানতে চাইছে, মানে জিমো এইসব কেনই বা করছে। তখন বাকি জানায় যে 16ই ডিসেম্বর 1991 কি ঘটেছিল তখন। আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে হাইড্রার একটা ফ্যাসিলিটি রয়েছে, যেখানে উইন্টার সোলজার প্রোগ্রামটা চলছিল, অর্থাৎ যেখানে বাকিকেও রাখা হয়েছিল।
বাকিকে একটা মিশনে পাঠানো হয়েছিল যেখানে কিছু মানুষকে সে হত্যা করে সুপার সোলজার সিরাম চুরি করে নিয়ে চলে আসে, আর সেগুলো দিয়ে হাইড্রা মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। তবে সেই পরীক্ষাটা ব্যর্থ হয়, প্রত্যেকটা মানুষ কন্ট্রোলের বাইরে চলে যায় এবং এখনও সেই সাইবেরিয়াতে প্রত্যেকটা উইন্টার সোলজার ক্রায়োজেনিক স্লিপের মধ্যে রয়েছে, মানে তারা এখনো ঘুমাচ্ছে। জিমো যদি তাদের গিয়ে জাগিয়ে দেয় তাহলে শুরু হবে ক্যাওস, মানে তাদের আটকানোর মতন আর কেউ থাকবে না। অন্যদিকে টনি সে এখনও ক্যাপ্টেনকে বাঁচাতে যায়। সে থেডিয়াস রসের থেকে 36 ঘন্টা সময় নিয়েছে, যে সময়ের মধ্যে সে ক্যাপ্টেন, বাকি এবং স্যামকে ধরে আনবে। তবে টনির এখন প্রয়োজন ম্যান পাওয়ার, তার দলটা তো হালকা হয়ে পড়েছে, সেই কারণে সে পিটার পার্কারের সাথে যায় সাক্ষাৎ করার জন্য। অন্যদিকে ছোট্ট পিটার পার্কার সে চোখের সামনে টনি স্টার্ককে দেখে অবাক, মানে অত বড় সেলিব্রিটি বলে কথা। পিটার নিজের আসল পরিচয়টা এতদিন ধরে লুকিয়েছিল যে সেই স্পাইডারম্যান, তবে টনি সেটা জানে এবং অবশেষে পিটার সেটা স্বীকার করেই নেয়। টনি পিটারকে হুমকি দিতে থাকে যে পিটার যদি তার ওই কাজ না করে তাহলে সে পিটারের আন্টকে অর্থাৎ আন্ট মেয়েকে পিটারের আসল পরিচয়টা বলে দেবে, আর অবশ্যই পিটার রাজি হয়ে যায়। অন্যদিকে হকাই এসেছে ওয়ান্ডাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বহুদিন ওয়ান্ডা সেই বিল্ডিং এর মধ্যেই বন্দী রয়েছে। ভিশন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে ওয়ান্ডা তার নিজেরই পাওয়ার ইউজ করে ভিশনকে একেবারে ধুলো চাটিয়ে দেয়। অন্যদিকে শ্যারন লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেনের শিল্ড এবং তার ড্রেসটাও এনে দিয়েছে। সো এখন ক্যাপ্টেনের দলে কে কে রয়েছে? স্যাম রয়েছে, বাকি রয়েছে, হকাই এসে গিয়েছে এবং ওয়ান্ডা এসে গিয়েছে। তবে একজন এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে স্কট ল্যাং, অর্থাৎ যাকে আমরা অ্যান্টম্যান নামে চিনি। তারা একটি এয়ারপোর্টে ছিল, কারণ সেখানেই প্লেন ধরেই তারা মস্কোতে যাবে। ওই যে বলেছিলাম যে সাইবেরিয়াতে একটা গোপন হাইড্রার বেস রয়েছে, জিমো সেখানেই কিন্তু গিয়েছে, তাকে তো আটকাতে হবে। তবে টনি স্টার্ক সেই এয়ারপোর্টটাকেই বন্ধ করে দিচ্ছে যাতে ক্যাপ্টেন এবং বাকি লোকেরা সেখান থেকে না পালাতে পারে। আর ব্যাস, এবার কি হবে সেটা তো কল্পনা করতেই পারছেন। আমাদের অ্যাভেঞ্জার্স দুটো দলে ভাগ হয়ে গিয়েছে, আর অবশ্যই সেই দুই দলের মধ্যেই লেগে যায় ফাইট। স্পাইডারম্যান সেখানে চমৎকারভাবে সবার সাথে ফাইট করছিল, অন্যদিকে অ্যান্টম্যান সেও কিছু কম যাচ্ছে না। মানে এই অ্যাকশন সিকোয়েন্সটা যদি আপনি নিজের চোখে দেখেন তাহলেই বুঝবেন, কারণ গোটা জিনিসটা মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না। সো অনেক ফাইটের পর ফাইনালি ক্যাপ্টেন এবং বাকি লোকেরা কুইন জেটের সামনে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ যেটা করে তারা পালাবে। তবে সেই মুহূর্তে নাতাশা অর্থাৎ ব্ল্যাক উইডো টনির দল ছেড়ে ক্যাপ্টেনের দলে চলে আসে, যদি সে প্রথম থেকেই ক্যাপ্টেনকে সাপোর্ট করে আসছিল, এবং সে তাদের সাহায্য করে যাতে সেই কুইন জেটের মাধ্যমে তারা পালাতে পারে। অন্যদিকে ফ্যালকন সেই কুইন জেটটাকে সাপোর্ট দিচ্ছিল যাতে সেটার কেউ ক্ষতি না করতে পারে। তবে ভিশন যখন ফ্যালকনকে মারতে যায় ভুলবশত রোডসের গায়ে সেই আঘাতটা লাগে, আর ব্যাস তার বডি স্যুটটা অকেজো হয়ে যায় এবং অনেক উঁচু থেকে রোডস নিচে এসে পড়ে। টনি প্রচণ্ড দুঃখ পায়, কারণ তার অনেক পুরনো বন্ধু কিন্তু রোডস। আর সিনটাও সত্যি খুবই ইমোশনাল ছিল যে অ্যাভেঞ্জার্সের মধ্যে এখন একটা পাঁচিল তৈরি হয়ে গিয়েছে। বাকি স্টিভকে বলতে থাকে যে সে কি সত্যি এগুলোর যোগ্য, মানে স্টিভ তার জীবনের বাজি লাগিয়ে, শুধু স্টিভ না অন্যান্য লোকেরাও রয়েছে, তারা এত কিছু করছে বাকিকে বাঁচানোর জন্য, কারণ তারাও জানে যে বাকির কিন্তু কোনো দোষ নেই। বাকি খুবই লজ্জিত যে তার জন্য প্রত্যেকে নিজেদের জীবন বাজি লাগিয়েছে। তবে এটাও তো মানতে হবে যে বাকি হচ্ছে সেই মানুষটা যে স্টিভের বিপদের সময় কাজে এসেছিল, অর্থাৎ যখন স্টিভ একটা রোগা পাতলা বাচ্চা ছেলে ছিল। অন্যদিকে জিমো যে হোটেলে ছিল সেই হোটেলে একটি লাশ পাওয়া গিয়েছে। লাশটা কার? সেটা হচ্ছে সেই আসল সাইকিয়াট্রিস্টের, অর্থাৎ সেই আসল ডাক্তারের, যার পরিচয় নিয়েই তো জিমো বাকির মগজ ধোলাই করেছিল। টনি সেই খবরটা জানতে পারে, সে বুঝতে পারে যে বাকি ইচ্ছে করে এই কাজটা করেনি, জিমো তার মগজ ধোলাই করেছে। আর তখন টনি এবং আমরা জানতে পারি যে জিমো হচ্ছে একজন সোকোভিয়ান, মানে একজন সোকোভিয়ান সৈন্য। অন্যদিকে জিমো সেই হাইড্রার গোপন বেসটিতে চলে গিয়েছে, অর্থাৎ যেটা সাইবেরিয়াতে অবস্থিত, এবং দেখতে পায় যে সেই উইন্টার সোলজারগুলো এখনও তাদের ঘুমের মধ্যেই রয়েছে, শুধু তাদের জাগানোর দেরি। যাই হোক, তারপর টনি একটি র্যাফটে গিয়ে উপস্থিত হয়, যেটা একটা প্রিজন ফ্যাসিলিটি অর্থাৎ জেলখানা। আর সেখানে স্যাম, তারপর ক্লিন বার্টন, তাদের প্রত্যেকে আটকে রাখা হয়েছে। টনি সেখানে গিয়েছে এটা জানার জন্য যে স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা কোথায় গিয়েছে। টনি এটাও জানায় যে সে সত্যিটা জেনে গিয়েছে যে এই সব কিছুর পিছনে যে দায়ী সে হচ্ছে হেলমুট জিমো। সে স্টিভকে বাঁচাতে যায় এবং অবশেষে স্যাম টনিকে স্টিভের লোকেশনটা বলে দেয়, অর্থাৎ তারা কোথায় যাচ্ছে। তারপর টনি তার আয়রন ম্যান স্যুট পরে সেই স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে আমাদের ব্ল্যাক প্যান্থার অর্থাৎ টিচালা সেও সেই স্থানে যাচ্ছে, অবশ্যই তার পিতার মৃত্যুর বদলা তো তাকে নিতেই হবে। সো তারপর সেই স্থানে স্টিভ এবং বাকি গিয়ে উপস্থিত হয় এবং টনির সাথে তারা মুখোমুখি হয়, যদিও টনি এখন আর তাদের সাথে মারপিট করতে চায় না এবং তাদের শত্রুতা আবার বন্ধুত্বে পরিণত হয়ে যায়। তারপর তারা যখন সে মেইন চেম্বারে গিয়ে উপস্থিত হয়, অর্থাৎ যেখানে সে উইন্টার সোলজারগুলোকে রাখা ছিল, তারা লক্ষ্য করে যে প্রত্যেকটা সোলজারের মাথায় গুলি মারা, অর্থাৎ তারা প্রত্যেকে মরে গিয়েছে। জিমো তখন মাইকের মাধ্যমে তাদের সাথে কথা বলছিল, আর আমরা বুঝতে পারি যে জিমোর উদ্দেশ্য সেই সুপার সোলজারগুলো বা উইন্টার সোলজারগুলোকে আবার জাগিয়ে তোলা না। মনে আছে সোকোভিয়াতে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেখানে জিমো তার নিজেদের লোকেদের হারিয়েছে এবং জিমো সেটাকে পার্সোনালি নিয়ে নিয়েছে এবং সে মনস্থির করেছে যে অ্যাভেঞ্জার্সকে সে ভেতর থেকে ধ্বংস করে দেবে, আর সেই কাজটাই সে করে।
সেখানে একটা পুরনো ভিডিও রেকর্ডিং চালায়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে বাকিকে পাঠানো হয়েছিল একটি মিশনের জন্য। সে কিছু মানুষকে হত্যা করে সেই সুপার সোলজার সিরামগুলো এনেছিল, তবে কাদের হত্যা করেছিল? আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে হাওয়ার্ড স্টার্ক এবং তার স্ত্রী, অর্থাৎ আমাদের টনি স্টার্কের পিতা এবং মাতাকে সে হত্যা করেছিল। এবং টনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে সেটা দেখতে পায়, আর অবশ্যই সেটা দেখে তার রক্ত গরম হয়ে যায়। টনি নিজে মুখে প্রকাশ না করলেও সে তার পিতামাতাকে খুবই ভালোবাসতো, আর চোখের সামনে যখন সে দেখতে পায় যে বাকি বড় নিষ্ঠুরভাবে তার পিতা এবং মাতাকে হত্যা করছে, সে আর কোনো বাড়তি কথা না বলে সেখানে মারপিট করা শুরু করে দেয়, আর যেটা জিমো এতক্ষণ ধরে চেয়েছিল। আর সেখানে তাদের মধ্যে এক ভয়ানক ফাইট হয়, মানে এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 3টে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। সো সেখানে ফাইটের দরুন টনি সে রিপালসিভ বিমে বাকির একটা হাত উড়ে যায়, মানে সেখানে একটা ভয়ানক ফাইট হচ্ছে। অন্যদিকে জিমো একেবারে চিল হয়ে একটি জায়গায় বসেছিল, তবে ব্ল্যাক প্যান্থার সেখানে উপস্থিত ছিল। তবে সে জিমোকে কিছু বলে না, সে জানতে চায় যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছে, কার দোষ বা কেনই বা জিমো এরকম করছে। আসলে জিমো সে সোকোভিয়াতে তার ছোট্ট পুত্রকে হারিয়েছে, এবং সে এখানে যে কাজটা করতে এসেছিল সেটাতে সে সফল। সে অ্যাভেঞ্জার্সদের 2টো খণ্ডে ভাগ করে দিয়েছে। তারপর সে আত্মহত্যা করতেই যাচ্ছিল, তবে ব্ল্যাক প্যান্থার তাকে আটকে দেয়, কারণ জিমো যে কাজটা করেছে সেটা অনেক খারাপ, তাকে শাস্তি পেতেই হবে এবং এত সহজে তাকে মরতে দেওয়া চলবে না। তো স্টিভ এবং টনি সেই ফাইটের শেষে তারা দুজনেই ভয়ানকভাবে আহত হয়। টনির বডি স্যুটটা প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল যেন স্টিভ টনিকে মেরেই ফেলবে, তবে সেটা একেবারেই না। তারপর স্টিভ বাকিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে টনি স্টিভকে জানায় যে তার হাতে যে শিল্ডটা রয়েছে সেটাও তার পিতা তাকে বানিয়ে দিয়েছিল, অর্থাৎ হাওয়ার্ড স্টার্ক, এবং স্টিভ সেই শিল্ডটিকে সেখানে রেখে চলে যায়। তারপর ফাইনালি জিমো বন্দী হয়েছে। অন্যদিকে কর্নেল রোডস, যে একটি ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে এসেছে, সে যাতে চলতে পারে সেই কারণে টনি তার জন্য এক টাইপের এক্সোলেগ বানিয়ে দিয়েছে। তবে সেই মুহূর্তে তার কাছে একটা পার্সেল আসে, যে পার্সেলটা পাঠিয়েছে স্টিভ রজার্স। তাদের দুজনের মধ্যে হাজার শত্রুতা থাকলেও স্টিভ টনিকে তার নিজের একটা বন্ধুই মনে করে, এবং সে টনিকে একটা ফোন পাঠিয়েছে, যদি কোনোদিন টনির প্রয়োজন মনে করে তাহলে সে যাতে স্টিভকে ফোন করে। স্টিভ সম্পূর্ণভাবে এখন নিজের পরিচয়টা গোপন করে দেবে, আর অবশ্যই সে একা না, সেই র্যাফট থেকে স্যাম এবং বাকি লোকেদেরও সে রেস্কিউ করে নিয়েছে। বর্তমানে তারা রয়েছে ওয়াকান্ডাতে, অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের এরিয়া। সেখানে বাকির চিকিৎসা চলছে। যেমনটা আমরা দেখেছিলাম যে সেই কোডগুলো ইউজ করাতে বাকি সম্পূর্ণভাবে কন্ট্রোলের বাইরে চলে যায়, অর্থাৎ এতদিন যে তার মগজধোলাই হয়েছে সেটাকে ঠিক করার জন্য একটু সময় প্রয়োজন। আর ততদিন বাকিকে ক্রায়োস্লিপের মধ্যে রাখা হবে, যাতে তার দ্বারা আর অন্য কোনো ক্ষতি না হয়। এবং সিনেমার এন্ড ক্রেডিট সিনে আমরা পিটার পার্কারকে দেখতে পাই, অর্থাৎ স্পাইডারম্যান, যার কাছে বর্তমানে একটা আপগ্রেডেড ওয়েব শুটার রয়েছে, যেটাকে অবশ্যই টনি স্টার্ক বানিয়ে দিয়েছে। সো এই ছিল স্টোরি, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক বা আমার গেমিং চ্যানেলটিতেও ফলো করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।